আজকের গল্প চিন্ময় নূর রচিত চৈত্র শেষে শ্রাবণধারা। আশ্চর্যতা হয় মালিকের সন্তান পেটে ধরেছিস। নিজের ভালো চাইলে অ্যাবর্শন করিয়ে নি, তোর মঙ্গলের জন্যই বলছি। চৈতির সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। নিজের মামার বাড়িতে আশ্রয়ের আশায় মাথা গুঁজেছিল মেয়েটা। মামি যে তার চরিত্রে এত বড় কলঙ্ক লেপন করবে তা ছিল কল্পনাতীত। এত বড় অপবাদ পেয়ে কান্না মেয়েটার দম বন্ধ হওয়ার উপক্রম। তবুও আর্তনাদ ভরা কণ্ঠে চিৎকার করে বলতে চাইল সে নির্দোষ। খোদার কসম, আপনি যা ভাবছেন তার এক বিন্দু সত্যি নয়। আমি কারো সন্তান পেটে ধরিনি। আমার চরিত্রের উপর এত বড় অপবাদ দিয়েন না মামি। লায়লা বেগম চৈতির মুখের অতি নিকটে নিজের মুখ নিয়ে ফিসফিসিয়ে বললেন, তোর মায়েরে বিশ্বাস কইরা ঠকছি, তোরই আবার বিশ্বাস করমু? মা যেমন কুলোটা, মাইয়াও হইব তেমন চরিত্রহীন। চৈতি দুই হাতে লায়লা বেগমের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টায় মরিয়া। তপ্ত চোখের জল গড়িয়ে লায়লা বেগমের হাতে গিয়ে পড়ছে, কিন্তু পাষাণ হৃদয় বিন্দুমাত্র দয়া নেই। চৈতি ভাঙ্গা গলায় কোনো মতে আর্তনাদ করে, মা কোনো অন্যায় করে নাই, আমিও করি নাই। আপনি যা শুনছেন সব মিথ্যা কথা। কিন্তু লায়লা বেগমের হিতাহিত জ্ঞান শূন্য। তিনি চুলের মুঠি আরও জোরে টেনে ধরে দাঁতের দাঁত চেপে গর্জে ওঠেন, চুপ কর, একদম মুখ খুলবে না। তোর মায়েরও দেখছি কত সাধু শাস্তে। শেষ পর্যন্ত কার সাথে ভাগলো দেখিস নাই? এখন তুইও সেই একই পথ ধরছস। আমার পোলার সাথে এক রুমে ছিলি কোন সাহসে? মায়ের চরিত্রের ওপর এমন নোংরা অপবাদ সে আর সইতে পারল না। চুলের মুঠি ধরা অবস্থাতেই সে ব্যথায় কুকড়ে গিয়ে আর্তনাদ করে উঠল, বিশ্বাস করেন মামি, আমি মাথা ব্যথায় বমি করছি। কিয়াম ভাই নিজে আমার ঘরে এসেছিল, আমি ডাকিনি। চৈতির এই কথা শুনে লায়লা বেগমের চোখ দুটো রাগে কোটর থেকে বেরিয়ে আসতে চায়। তিনি চুলের মুঠি আরও এক পাক পেঁচিয়ে ধরলেন। ওষ্টা ধরে এক কুৎসিত বিদ্রুপের হাসি ফুটিয়ে তোলেন তিনি। ওরে আমার সতীসাধ্যি রে, আমার পোলা তোর কাছে গেছে? কিয়াম তোর মতো একটা ভিখারিনীর কাছে যাবে কোন দুঃখে? তুই তরে কোন জাদু করছস সেইটা বল। আমার সোনার পোলারে তুই ফান্দে ফেলাই এখন উল্টা তারই নামে বদনাম দিতেছস। তোর জিপটা কাইটটা কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। লায়লা বেগমের বাক্যগুলো তপ্ত সীসার মতো চৈতির শ্রবণে বিঁধতে থাকে। লায়লা বেগম আর এক মুহূর্ত কালও সেখানে অবস্থান না করে চৈতিকে এক ধাক্কায় মেঝেতে আছাড় দিলেন। পতনের শব্দে খাটের কোণে চৈতির কপালে সজোরে আঘাত পেলেও লায়লা বেগমের পাষাণ হৃদয় করুণার লেশমাত্র জাগে না। দরজার দিকে অগ্রসর হতে হতে পৈশাচিক স্বরে হুঙ্কার ছাড়লেন তিনি, ওইখানেই পড়ে থাক কলঙ্কিনী। তোর মামা আসুক আর কিয়াম আসুক, ওরাই তোর শেষ ব্যবস্থা করবে। এক ঝটকায় কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিলেন তিনি। মেঝের শীতল পরশ আর ললাটে চিনচিনে যন্ত্রণা নিয়ে চৈতি নিথর হয়ে পড়ে থাকে। আখি পল্লবে অশ্রুধারা নামছে। তার 18 গণ্ডি পেরিয়ে সবে 19-এ পদার্পণ করা মেয়েটার জীবনে যেন খড়কুটোর মতো ঝঞ্ঝাবর্তে উঠছে। বাবা মারা যাওয়ার পর সাজানো সংসারটা তাসের ঘরের মতো চুরমার হয়ে গেল। মাও তাকে নরককুণ্ডে একাকী ফেলে কোথায় যে গেলেন তার হদিশ মেলেনি। ক্ষণে ক্ষণে চৈতির মনে হয় এ ধরনই তার জন্য নয়। সে অতি কষ্টে ওঠে। আখি জল মুছে টলমলে চরণে আলমারির সম্মুখে গিয়ে স্থির হয়। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না সে। সে এখানে থাকার অর্থ নিজের আত্মসম্মানকে তিলে তিলে বিসর্জন দেওয়া। কম্পিত হাতে গুটিকতক সামান্য জামা ব্যাগে ঢুকিয়ে নেয় চৈতি। যাওয়ার আগে মা তার হাতে গুজে দিয়েছিলেন 30,000 টাকা আর কিছু স্বর্ণালঙ্কার। এতদিন সম্পদগুলোর কথা চৈতি ভুলেই গিয়েছিল, কারণ এই আশ্রিত জীবনে তার নিজের বলতে কিছুই প্রয়োজন ছিল না। আজ শেষ সম্বলটুকুই তার বেঁচে থাকার একমাত্র ভরসা। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চৈতি সাবধানে বারান্দায় এসে দাঁড়ায়। বারান্দার এই অংশটায় কোনো গ্রিল নেই, খোলা আকাশ। নিচে দৃষ্টিপাত করতেই হৃৎপিণ্ড কেঁপে ওঠে। দোতলা সমান উচ্চতা। একবার যদি পা ফসকে নিচে পড়ে
তবে হাত পা ভেঙে এই যমদূতের হাতেই ধরা পড়তে হবে। ভয় দেহ হিমশীতল হয়ে আসে তার। সে আবার দ্রুত পায়ে ঘরে ফিরে চোখের সামনে দেখতে পেল বিছানার চাদরটা। ক্ষিপ্র হাতে আলমারি থেকে কাঁচিটা বের করে চাদরটাকে 4 ভাগে ছিঁড়ে ফেলল সে। তারপর শক্ত করে গিঁট দিয়ে 4টে ভাগকে একসঙ্গে জুড়ে এক দীর্ঘ রশি তৈরি করলো। নিজের জীবনের সমস্ত শক্তি যেন ওই গিঁটগুলোর ওপর ঢেলে দিল সে। আবার বারান্দায় গিয়ে জানালার গ্রিলের সঙ্গে চাদরের এক প্রান্ত শক্ত করে বাঁধল। অন্য প্রান্ত নিচে ঝুলিয়ে দিয়ে সে অতি সাবধানে নামতে শুরু করলো। খানিকটা নিচে নামার পর যখন দেখলো আর পারা যাচ্ছে না, তখন কাঁধের ব্যাগটা আলতো করে নিচে ফেলে দিল। কিন্তু ঠিক তখনই ঘটল বিপত্তি। এক হাতে চাদর আর অন্য হাতে টাল সামলাতে না পেরে হুট করেই তার হাত ফসকালো। উফ! একটা চাপা আর্তনাদ তৈরি করে চৈতি সরাসরি নিচে আছাড় খেয়ে পড়ে। ভাগ্য ভালো যে নিচে নরম সরম ঘাস আর ঝোপ ছিল, তাই হাড়ঘোর না ভাঙলেও ত্বক ছিলে গিয়ে রক্তিম আভা ফুটে ওঠে। ললাটার কনুইয়ের তীব্র যন্ত্রণায় আঁখি পল্লব ভিজে ওঠে। তখনই ঘরের ভেতর থেকে লায়লা বেগমের তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। কে রে? কে নিচে পড়লো? সোহেল, দেখ তো বাইরে কিসের শব্দ? লায়লা বেগমের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই চৈতি শারীরিক যাতনা ভুলে যায়। ধরা পড়ার আতঙ্ক তার ব্যথার চেয়েও অধিক প্রবল হয়ে দাঁড়ায়। সে টলমলে পায়ে উঠে দাঁড়িয়ে কোনো মতে নিচ থেকে ব্যাগটা কুড়িয়ে নিল। তারপর শরীরের সবটুকু শক্তি নিংড়ে দিয়ে দৌড়তে শুরু করে বাড়ির প্রধান ফটকের দিকে। সে যখন ফটক পেরিয়ে রাস্তার অন্ধকারে গা ঢাকা দিচ্ছে, তখন লায়লা বেগম বাহিরে এসে দাঁড়ালেন। পেছন থেকে তার কর্কশ গলার শব্দ প্রতিধ্বনিত হয়। কই গেলি রে হিজলন? এই সোহেল, দেখা যা, ছুরি পালাইতাছে, ধর ওরে। লায়লা বেগম কয়েক কদম তার পিছু পিছু আসলেও গেটের কাছে এসে থমকে দাঁড়ালেন। যা, চইলা যা, এই মুখ নিয়ে আর ফিরিস না। চৈতি আর পেছনে ফিরে তাকালো না। অশ্রু সজল নয়নের সামনের পিচ ঢালা কৃষ্ণবর্ণ পথটি এখন তার ভবিতব্য। ঝিঝি পোকার গুঞ্জন আর নিজের দীর্ঘশ্বাসের শব্দে সে বিলীন হয়ে যায় কালবৈশাখীর তমসাবৃত্ত রজনীতে। কালবৈশাখীর উন্মত্ত ঝাপটায় চারপাশ যেন এক ভুতুরে নিস্তব্ধতায় নিমজ্জিত। পিচ ঢালা কৃষ্ণবর্ণ রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে সামনে চলে গেছে, যার দুপাশে ঘন জঙ্গল আর নিঝুম বাঁশঝাড়। কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই, এমনকি একটা কুকুরও ডাকছে না। পাথরের রাস্তায় খালি পায়ে দৌড়তে দৌড়তে চৈতি ইতিমধ্যেই 2টো গ্রাম পার করে এসেছে। ছিলে যাওয়া জায়গাগুলো থেকে এখন আর রক্ত না ছড়লেও অবশ যতনা দানা বেঁধেছে। তার সারা শরীর ঘামি আর বৃষ্টির ছিটায় জবজব করছে। শরীরটা আর বইতে পারছে না সে। মনে হচ্ছে এখনই পথের ধুলায় লুটিয়ে পড়বে সে। আর মিনিট 10 হাঁটার পর সামনের মনে কয়েকটা মানুষের ছায়া দেখতে পেয়ে চৈতির হৃদস্পন্দন থমকে যায়। 3টে লোক তার দিকে তাকিয়ে বিড়ি ফুঁকছে। চৈতি নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে মাথা নিচু করে পাশ কাটিয়ে দ্রুত চলে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ভাগ্য সহায় হলো না। পা বাড়াতেই 2জন লোক ছো মেরে এসে সামনে দাঁড়ায়। চৈতি থমকে যায়। চারপাশ থেকে 3 হায়নার বৃত্তে সে এখন বন্দিনী। মাঝখানের লোকটা এক মুখ ধোয়া ছেড়ে বিশ্রীভাবে হাসে। ওরে বাবা, এই ভর দুপুরে থুরি, এই নিশুত রাইতে এমন মায়াবী পরি এই নির্জন রাস্তায় কি করতাছে? যাইতাছস কই সুন্দরী? আরেকজন চৈতির কাঁধের ব্যাগের ফিতাটা হ্যাঁচকা টানে ধরে আক্ষেপের স্বরে বলে, মেলা মাল করিয়াছে নাকি ভেতরে? একলা একলা পথ চললে তো বিপদ হইতে পারে, আমরা একটু পাহারা দেই। চৈতি পিছু হাঁটার চেষ্টা করে, কিন্তু তার আগেই পেছনের লোকটা তার পথ আগলে দাঁড়ায়। ভয়ের এক হিমশীতল স্রোত তার শির দ্বারা বেয়ে নামে। পরক্ষণেই মাঝখানের লোকটা খপ করে চৈতির ডান হাতটা চেপে ধরে। ওই নোংরা হাতের স্পর্শে ঘেন্নায় চৈতির শরীর রি রি করে ওঠে। কিন্তু এই চরম বিপদেও মেয়েটা দমে যায় না। কোনো কিছু চিন্তা না করেই সে বিদ্যুৎ বেগে লোকটার হাতের ওপর মরণ কামড় বসিয়ে দেয়। লোকটা যন্ত্রণায় চিৎকার করে হাত ছেড়ে দেয়। সাথের বাকি 2জন এমন অভাবনীয় কাণ্ড দেখে মুহূর্তের জন্য থতমত খেয়ে যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই চৈতি তার ভারী ব্যাগটা দিয়ে লোক দুটোর মুখে আর মাথায় কয়েকটা এলোপাথারি বাড়ি মারে। আচমকা এই হামলায় তারা টাল সামলাতে না পেরে পিছিয়ে যেতেই চৈতি মরণপণ দৌড় দেয়।
রাস্তা ছেড়ে সে সোজা নেমে পড়ে পাশের বিশাল বিলে। কাদা আর জল ভেঙে সে পাগলের মতো ছুটছে। পেছন থেকে লোকগুলোর কর্কশ গলা আর কুৎসিত গালাগালি ভেসে আসে। ওই শালি দাঁড়া, কোথায় যাস? আজ তোরে জ্যান্ত পুঁতে ফেলবো। এই ধর ওরে, এই নাজমুল ধর। চৈতির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পায়ের তলার কাদা যেন তাকে টেনে ধরে, কিন্তু পেছনে ফেরার কোনো পথ নেই। সামনে তাকিয়ে দেখে ঘন পাট ক্ষেত। এই অন্ধকারে লম্বা পাট গাছগুলোই এখন তার একমাত্র ঢাল। সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পাটের ক্ষেতের ভেতর ঢুকে পড়ে। ভেতরে পা রাখতেই চারপাশটা আরও ঘুটঘুটে অন্ধকার। পাট পাতার খসখসে শব্দে নিজের হৃদস্পন্দনটাই তার কানে বাজছে ড্রামের মতো। সে একটা জায়গায় হাঁটু গেড়ে বসে পড়ে, নিজের মুখটা দুই হাতে চেপে ধরে যাতে কান্না বা হাঁপানোর শব্দ বাইরে না যায়। কিন্তু হঠাৎ পাটক্ষেতের ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে হঠাৎ এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। হাই কে রে? কেডাই এইখানে? কথা কস না কেন? চৈতির সর্বাঙ্গে হিমশীতল স্রোত বয়ে যায়। এই নিশীথ রাতে জনমানবহীন নিঝুম পাটক্ষেতের গহীনে এমন পুরুষালী কণ্ঠস্বর শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বুকের ভেতর হৃৎপিণ্ডটা অবাধ্য পাখির মতো ডানা ঝাপটাচ্ছে। ভয় আড়ষ্ট হয়ে সে বিড়বিড় করে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। অন্ধকারের বুক চিরে পুনরায় গম্ভীর স্বর ভেসে আসে। কে আপনি হে নারী? ফাট খেতে আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করলেন কেন? চৈতি কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। কণ্ঠস্বরটি যে কোনো অশরীরী আত্মার নয়, বরং রক্তমাংসের কোনো মানুষের, তা বুঝতে এবার আর বেগ পেতে হলো না। তবে এই নির্জন প্রান্তর আর অসময় এমন অদ্ভুত অভিযোগ তাকে কিংকর্তব্য বিমূঢ় করে দেয়। পরক্ষণেই খসখস শব্দে পাটবন চিরে এক দীর্ঘকায় অবয়ব উঠে দাঁড়ায়। আধা আলো আর ছায়ার মিশেলে মূর্তিকে বেশ ভয়ঙ্কর লাগছে। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে লোকটির বিরক্ত মাখা স্বর আবারও প্রতিধ্বনিত হলো। আশ্চর্য, একটু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসেও কি শান্তি মিলবে না? চৈতি কোনো মতে নিজের গলার কাছে দলা পাকিয়ে থাকা কান্নাটা গিলে নেয়। লোকটির অবয়ব এখন কিছুটা স্পষ্ট। দীর্ঘকায় মানুষটা নিজের লুঙ্গি ঠিক করতে করতে বিরক্তি নিয়ে গজগজ করছে। এই সময় বাইরের 3 হায়নার টর্চের আলো পাটক্ষেতের আইলের উপর এদিক ওদিক নাচানাচি শুরু করে। তাদের কর্কশ গলার চিৎকার আবারও ভেসে আসে। ওই দেখ, ওই দেখ, ওই পাটক্ষেতের ভিতরেই ঢুকছে ছুরিটা। চল চারিদিক দিয়ে ঘেরাও দেই। আজ যাবি কোথায় রে হারামজাদি? হায়নাদের কর্কশ কণ্ঠস্বর শুনে চৈতি সম্বিত ফেরে। সে থরথর করে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে আকুতি জানায়। ওরা ওরা আমাকে মেরে ফেলবে, দোহাই লাগে আপনার, আর আমাকে বাঁচান, ওরা ভালো লোক না। লোকটি এবার স্থির হয়ে দাঁড়ায়। টর্চের আলোর নাচন দেখে সেও পরিস্থিতিটা আঁচ করতে পারে। তার বিরক্তিমাখা মুখভঙ্গি নিমেষেই উধাও হয়ে সেখানে এক গম্ভীর কাঠিন্য নেমে আসে। সে নিচু গলায় শুধোয়, ও তার মানে আপনি ইজ্জত লুটতে আসেন নাই, ইজ্জত বাঁচাইতে আইছেন? আগে কইবেন না। চৈতি উত্তর দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। লোকটি ঝট করে চৈতির হাত ধরে আরও ঘন পাটবনের ভিতর টেনে নিয়ে যায়। মাটির খুব কাছাকাছি ঝোপের আড়ালে তাকে বসিয়ে দিয়ে ফিসফিস করে সাবধান করে দেয়। হুস, একদম টু শব্দ করবেন না। নিঃশ্বাসটা বুক দিয়ে না নিয়া প্যাট দিয়ে নেন, যাতে ফাট পাতা না নড়ে। আমি দেখছি আপনার ওই ভক্তদের কি করা যায়। চৈতি দেখে লোকটি নিচু হয়ে মাটি থেকে একটা ভারী বাঁশের কঞ্চি বা লাঠি সদৃশ কিছু তুলে নেয়। অন্ধকারের মাঝে তার চোখের দৃষ্টি যেন সাপের মতো চিকচিক করে ওঠে। সে বিড়বিড় করে স্বগোক্তি করে, রাত বিরাতে মানুষের শান্তি নষ্ট করে যারা, তাদের একটু শান্তি দেওয়া দরকার। লোকটি অন্ধকার পাটক্ষেত থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ বাইরে হট্টগোল, ধমকাধমকি আর লোকগুলোর আত্মচিৎকার করে দৌড়ে পালানোর শব্দ ভেসে আসে। চৈতি ভেতরে বসে থরথর করে কাঁপছে। অপরিচিত এক মানুষের উপর ভরসা করে সে কতটা ঝুঁকি নিয়েছে তা ভেবে নিজের ওপরই একরাশ বিরক্তি জাগে তার। কিছুক্ষণ পর লোকটি নির্বিকার ভঙ্গিতে ফিরে আসে। এসেই নিচু স্বরে গজগজ করতে করতে জানায়, গ্রামের মানুষ তো ভুল কইরা ফেলাইছে, তাই ক্ষমা কইরা দিছি। আপনারে আর কেউ জ্বালাইব না, এইবার আপনি যাইতে পারেন।
চৈতি এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলে। কৃতজ্ঞতায় তার দুই নয়ন বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অস্ফুট স্বরে ধন্যবাদের রেশটুকু রেখে সে সন্তর্পণে পাটক্ষেত থেকে বেরিয়ে আসে। জনশূন্য রাস্তায় পা রাখতেই দেখে চারপাশ একদম নিঝুম। মুক্তির আনন্দে মনটা ভরে ওঠে তার। সে যেই না পা বাড়াবে অমনি পেছন থেকে গম্ভীর আর কিছুটা কর্কশ কণ্ঠস্বর পুনরায় ভেসে আসে। এই যে আভামণি, এই মধ্যরাইতে আপনি এই অসপাড়াগায় কেন আইছিলেন? সেইটা তো কইলেন না। চৈতি থমকে দাঁড়ায়। বাড়ি থেকে পালিয়ে আসার সত্যটা প্রকাশ করলে লোকটা সন্দেহ করতে পারে, এমনকি চরিত্র নিয়েও কথা বলতে পারে। তাই সে চটজলদি এক মিথ্যার জাল বুনে নেয়। খুব স্বাভাবিক হওয়ার ভান করে নরম গলায় উত্তর দেয়, আসলে আমি বন্ধুদের সাথে শহর থেকে ঘুরতে এসেছিলাম। হাঁটতে হাঁটতে কখন যে পথ হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। লোকটি প্রায় 2 মিনিট স্থির দৃষ্টিতে চৈতির মুখের দিকে তাকিয়ে থাকে। তার ওই তীক্ষ্ণ চাহনিতে মনে হয় সে মিথ্যাটা ধরে ফেলেছে। হঠাৎ লোকটি এক তাচ্ছিলের হাসি ফুটিয়ে তোলে। হ, বুঝলাম, এত বড় দামড়ি মাইয়া নাকি রাস্তায় পথ হারাইছে। আজব দুনিয়া। দামড়িমে শব্দটা শুনে চৈতির পিত্তি জ্বলে ওঠে। অপমানে আর রাগে তার মুখটা আরক্ত হয়ে যায়। লোকটাকে কড়া কয়েকটা কথা শোনানোর জন্য সে মুখ খুলতে যাবে, অমনি লোকটি তাকে থামিয়ে দিয়ে ভারী গলায় বলে ওঠে, শোনেন, আমার বাড়িতে আজ রাইতে থাইক্কা যান, নইলে সামনে গিয়ে আবার কান্নাকার চক্করে পড়বেন। চৈতি নিজের ক্রোধটুকু কোনো মতে গিলে ফেলে। এই নিশুতি রাতে অপরিচিত লোকের আবাসে যাওয়া কতটা নিরাপদ তা ভেবে সে কিছুটা পিছিয়ে আসে। খুব নম্রভাবে উত্তর দেয়, না, লাগবে না। সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিজেই পথ চিনে চলে যেতে পারবো। চৈতির কথা শেষ হতে না হতেই লোকটি কাঁধ উঁচিয়ে নির্বিকার ভঙ্গিতে পিঠ ফেরায়। হাঁটা শুরু করতে করতে বিড়বিড় করে সে আক্ষেপ করে, হাসা, তাইলে আমিও যাই। আপনিও এই নিশুতি রাইতে লীলা পাগলির মতো ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতেই পথ পাইয়া যাবেন আবার। চাঁদের ম্লান আলোয় মাটির বাড়িটা কোনো এক প্রাচীন কঙ্কালের ন্যায় দণ্ডায়মান। দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে, আর পাশের ছোট রান্নাঘরটা তালি দেওয়া বাঁশ আর পলিথিন দিয়ে কোনো রকমে খাড়া করে রাখা। জরাজীর্ণ এই ঘরটা দেখলেই প্রতীয়মান হয় বহু বছর ধরে এখানে কোনো মমতার ছোঁয়া লাগেনি। কোনো নারীর হাতে নিপুণ স্পর্শ না থাকলে ঘর যে কতটা শ্রীহীন হতে পারে এই বাড়িটা তার জীবন্ত প্রমাণ। চৈতি আর চোখে পাশে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকায়। লোকটা তার দিকে মোটেও খেয়াল দিচ্ছে না। সে উদাসীন চোখে আকাশের রূপালী চাঁদের দিকেই তাকিয়ে আছে। চারপাশের এই শুনশান নীরবতা চৈতিকে খুব অস্বস্তিতে ফেলে। সে মৃদুস্বরে জিজ্ঞেস করে, আপনার বাড়িতে কি আর কেউ নেই? লোকটা চাঁদের দিক থেকে দৃষ্টি না সরিয়ে নির্লিপ্ত গলায় জবাব দিল, না, সব মইরা গেছে। কথাটা শুনে চৈতির বুকের ভেতরটা কেঁপে ওঠে। আসার পথে সে খেয়াল করেছিল এই বাড়িটা একদম বিলের মাঝখানে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে। আশেপাশে আর কোনো বসত বাড়ির চিহ্ন নেই। এই জনমানবহীন পরিবেশ চৈতির মনে কুডাক দেয়। নিজের মনে সে তীব্রভাবে আফসোস করে, হায় আল্লাহ, আমি কোন সাহসে এই অচেনা মানুষের পিছু নিলাম। এখন যদি লোকটা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে তবে তো কেউ জানতেও পারবে না। চৈতির ভাবনার জালে ছেদ ঘটে লোকটার কথায়। সে খসখসে গলায় শুধায়, আপনি ঘরে গিয়ে বহেন, আমি খাবার নিয়ে আইতাছি। খাবারের কথা কানে আসতেই চৈতির মস্তিষ্কে বিপদের সংকেত বেজে ওঠে। তার মনে এক ভয়াবহ আশঙ্কার মেঘ জমে। যদি খাবারের ভেতর বিষাক্ত কিছু মেশানো থাকে, যদি তাকে অচেতন করে কোনো সর্বনাশ ঘটিয়ে ফেলে। কল্পনায় এমন বিভীষিকা দেখে চৈতি নিজের অজান্তেই আতঙ্কিত স্বরে চিৎকার করে ওঠে, না 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 না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। অকস্মাতেই চিৎকারে নিশিরাতের ঝিঝি পোকার ডাকগুলোও যেন থমকে যায়। লোকটা থমকে দাঁড়িয়ে বিরক্তিকর দৃষ্টিতে চৈতির দিকে তাকায়। তারপর দাঁতে দাঁত চেপে গজগজ করতে করতে শুধায়, এই কথাটা তো আসতেও কখন যায়। লোকটার মেজাজ দেখে চৈতি কিছুটা দমে যায়।
সে অনবরত নিজের মাথার ওড়নার খুঁট ছিঁড়তে থাকে। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্তিমাখা স্বরে আবারও বলে ওঠে, আপনার লগে কিছু করার হইলে পাট খাতেই করতাম, আর এতই যখন ডরান এই রাইতের বেলা বাইরে বাইরে ঘুরেন কেন? চৈতির মেজাজ এবার সপ্তমে চড়ে গেল। এমনিতেই অপমানে কষ্টে শরীর মন ভেঙে আসছে, তার উপর এই লোকটা তাকে উদ্ধার করে এনে এখন উল্টে খোঁটা দিচ্ছে। চৈতি তো যেচে তার বাড়ি আসতে চায়নি, লোকটাই তো এক প্রকার জোর করে বা ভয় দেখিয়ে নিয়ে এলো। আত্মসম্মানে আঘাত লাগতেই চৈতি ঠিক করলো এই জরাজীর্ণ ভিটায় সে আর এক মুহূর্তও নষ্ট করবে না। লোকটার দিকে না তাকিয়ে সে গটগট করে অন্ধকারের দিকে পা বাড়ালো। কিন্তু 2 পা এগোতেই পেছন থেকে লোকটার সেই গম্ভীর কিছুটা রহস্যময় কণ্ঠস্বর ধেয়ে এলো, ওইদিকে যাইয়ের না, ওইখানে হাঁপ আছে, হাঁপ, 100 বেলাই একদম শেষ। চৈতি ভয় পেতে রাজি নয়। সে এখন এতটাই মরিয়া যে সাপের চেয়েও এই লোকটার বিরক্তিমাখা কথাগুলো তাকে বেশি দংশন করছে। সে পেছনে না ফিরেই তেজ দেখিয়ে চেঁচিয়ে বলল, সাপ কেন? ওইখানে অ্যানাকোন্ডা থাকলেও আমি যাচ্ছি। আপনার এখানে থাকার চেয়ে সাপের কামড় খেয়ে মরা অনেক ভালো। চৈতি হনহন করে কিছুটা এগিয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে ঝোপঝাড়ের শব্দে নিজের অজান্তেই তার বুক কাঁপছে, কিন্তু জেদ ধরে সে পেছনে ফিরে তাকালো না। তবে কানে এলো লোকটার হতাশা মাখা সদুক্তি, আজকালের দুনিয়ায় এই লেগেই কারো ভালা করতে নাই। মানুষের বাঘের মুখ থেকে বাঁচাইলে সে বাঘের কাছেই ফিরে যাইতে চায়। হাজব কপাল। অন্ধকারে কিসের জন্য একটা সরসর শব্দ আর খসখসানি শুনে চৈতির কলিজা শুকিয়ে গেল। সাপের ভয় হোক বা অজানা কোনো আতঙ্কে তার সমস্ত তেজ মুহূর্তেই জল হয়ে গেল। পেছন ফিরে না তাকিয়ে সে এক প্রকার দৌড়ে আবারও জরাজীর্ণ মাটির বাড়িটার উঠোনে এসে দাঁড়ালো। উঠানে এখন সেই লোকটাকে দেখা যায় না, তবে ঘরের ভেতর থেকে কেরোসিনের কুপি বা হালকা আগুনের একটা মিটমিটে আভা বেরিয়ে আসছে। চৈতি চোরের মতো পা টিপে টিপে সেই আলোর দিকে এগোতেই লোকটার সেই চিরচেনা কর্কশ আর টিটকিরি মাখা কণ্ঠস্বর কানে এলো, কি হইল, গেলেন না কেন? খুব তো সাহস দেখাইয়া লাফাইতে লাফাইতে গেছিলেন, এখন আবার ফিরে এলেন কেন? অ্যানাকোন্ডায় কি ডরাইছে নাকি? চৈতি কোনো উত্তর দিল না, অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিজের ওপরে তার রাগ হচ্ছে। সে তো এমন ভীত ছিল না কোনো দিনও, কিন্তু এই নিশুতি রাতে এই বিলের মাঝখানে একা থাকার চেয়ে এই বিটকেল লোকটার কথা শোনাও অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে। লোকটা ঘর থেকে বেরিয়ে আসতে আসতেই হাই তুলে বলল, আচ্ছা শুনেন, ঘরে গিয়ে ঘুমান, আমি বাইরে থাকুম, পাহারা দিমো, আপনি ভিতর দিয়া দরজা বন্ধ করে দিয়েন। চৈতি যেই না ঘরের চৌকাঠে পা দিতে যাবে, অমনি দূর থেকে কয়েকটা পুরুষালী কর্কশ কণ্ঠের চিৎকার আর পায়ের শব্দ ভেসে আসে। শব্দগুলো বাতাসের বেগে তাদের এই নির্জন ভিটার দিকেই ধেয়ে আসছে। চৈতির বুকের ধকপকানি এক লাফে বেড়ে যায়। তুরাগ মুহূর্তেই সতর্ক হয়ে পড়ে, তার চোয়াল শক্ত হয়ে আসে। সে চট করে চৈতির দিকে তাকিয়ে ফিসফিস করে হুকুম দেয়, আপনি জলদি বাড়ির পেছনে গিয়া লুকান। চৈতি কিছু বুঝে ওঠার আগেই দেখল 5-6 জন গুন্ডামার্কা লোক হাতে হারিকেন আর লাঠিসোঁটা নিয়ে উঠোনে ঢুকে পড়েছে। হারিকেনের কাপা আলোয় তাদের মুখগুলো বিভৎস লাগছে। লোকগুলো কর্কশ গলায় চিৎকার করতে করতে তাদের একদম সামনে এসে দাঁড়ায়। তুরাগ, ওই তুরাগ, কই গেলি তুই? ঘর থেকে বাইর হ। তুরাগ বারবার চোখের ইশারায় আর ফিসফিসানি স্বরে চৈতিকে ঘরের পেছনের অন্ধকারে সরে যেতে বলছিল, কিন্তু চৈতি যেন পাথরের মূর্তির মতো এক জায়গায় জমে গেছে। তার চারপাশের পৃথিবীটা দুলছে, কানে একটা ঝিঝি পোকার একঘেয়ে শব্দের মতো আওয়াজ হচ্ছে। হারিকেনের হলদেটে আলোয় 6 জন লোক তাদের ঘিরে ধরে। তাদের চোখে মুখে এক পৈশাচিক আনন্দ, যেন তারা শিকার খুঁজে পেয়েছে। দলের মাঝখান থেকে একজন লোক, যার নাম তৌফিক, কুৎসিত এক হাসি দিয়ে জানায়, আমি কইছিলাম না, মাস্টারের পোলা রাত্রির বেলা মাইয়া লইয়া কুকর্ম করতে বাড়িতে ঢুকছে। আমাগো চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। তুরাগ নিজের বিরক্তি আর রাগ চেপে শান্ত গলায় বলতে চায়, চাচা শোনেন, এই মাইয়াটা বিপদে পইড়া। কিন্তু তুরাগের কথা শেষ করতে দিল না তৌফিক।
সে হাত উঠিয়ে গর্জে ওঠে, থাম, তোরে আমি নিজের চোখে দেখছি পাট খাইত থাইকা এই মাইয়ারে লইয়া বাইর হইতে। আমার যা বোঝা সব বুঝা গেছি, এই গ্রামে তোর এই সমস্ত নোংরামি চলতো না। তুরাগ এবার কিছুটা মরিয়া হয়ে পড়ে। সে জানে গ্রামের মানুষের কালো জেদ একবার চেপে বসলে আর রক্ষে নেই। সে মিনতি করে আবার বলল, আরে কাকা, আপনি ভুল বুঝতেছেন। পাশে দাঁড়িয়ে থাকা করিম নামের বৃদ্ধ লোকটা ঘৃণা ভরা থুতু মাটিতে ফেলল। সে তুরাগের দিকে তাকিয়ে ধিক্কার দিয়ে জানায়, মাস্টার মশাই কত ভালো মানুষ আসিল, কিন্তু জন্ম দিচ্ছে একটা আস্ত বেজম্মা। সে সে বাপের সম্মানটা এইভাবে মাটিতে মিশাইলি। বাপের নামে কলঙ্ক সইতে পারল না তুরাগ। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে চিৎকার করে বলে ওঠে, এই মায়েরে আমি চিনি না, কসম আল্লাহর আমি জানিও না এ কে। তারপর তুরাগ হিতাহিত জ্ঞান হারিয়ে চৈতির দিকে চিৎকার করে বলে, এই বেডি ক এদের, ক যে আমি তোরে চিনি না, সত্যিটা ক। চৈতি তখন আর কিছু শোনার অবস্থায় নেই। ছোটবেলা থেকেই তার সিনকোপের সমস্যা। অতিরিক্ত ভয় বা মানসিক চাপ পেলে তার স্নায়ু কাজ করা বন্ধ করে দেয়। সে জ্ঞান হারিয়ে ফেলে। চোখের সামনে হারিকেনের আলোগুলো একসাথে মিশে যাচ্ছে। তুরাগের চিৎকারগুলো তার কানে কেবল অস্পষ্ট গুঞ্জন হয়েই বাজছে। পরের মুহূর্তেই চৈতির শরীরটা নিথর হয়ে মাটির উপর ধপ করে পড়ে যায়। তুরাগ নিজের অসহায়ত্ব আর রাগে পাগলের মতো হয়ে পড়ে। সে নিচু হয়ে চৈতির নিথর শরীরের দিকে তাকিয়ে প্রায় চেঁচিয়ে বলে, এই বেডি, এই এখন মইরা পইরা থাইস না, আগে এই মানুষগুলোর সামনে আমারে ফুলের মতো চরিত্রের সার্টিফিকেট দিয়ে যা, ক যে আমি নির্দোষ। কিন্তু চৈতি তখন গভীর অন্ধকারে তলিয়ে গেছে। সে আর জানতে পারল না যে চরিত্রের ওপর তিল পরিমাণ দাগ লাগতে দেবে না বলে সে ঘর সংসার সব ছেড়ে অনিশ্চিত পথে পা বাড়িয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ সেই চরিত্রেই কলঙ্কের এক গাঢ় প্রলেপ লেপে দিচ্ছে এই সমাজ। শত শত মানুষের বিচার আর কুৎসিত আলোচনার কেন্দ্রে এখন সে আর তুরাগ। চৈতির চোখের পাতা লোহার মতো ভারী হয়ে আছে। অনেক কষ্টে আধো খোলা চোখে সে তাকিয়ে দেখল ভোরের ম্লান আলোয় পুরো উঠোন লোকে লোকারণ্য। শত শত উৎসুক আর ঘৃণা ভরা চোখ তার উপর নিবদ্ধ। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে। কাল রাতের ভয়াবহ স্মৃতিগুলো কুয়াশার মতো ঝাপসা হয়ে ধরা দেয়। একপাশে তুরাগ খুব শান্ত ভঙ্গিতে বসে একটার পর একটা সিগারেট ফুঁকছে। চৈতি একটু নড়ে উঠতেই দেখল সামনে মোড়া পেতে হুজুরের মতো দেখতে একজন গম্ভীর্যপূর্ণ দুজন পৌর লোক বসে আছেন। নিশ্চয়ই গ্রামের মাতব্বর। চৈতিকে তাকাতে দেখেই ভিড়ের ভেতর থেকে একজন লোক শ্লেষ মেশানো কণ্ঠে বলে ওঠে, দেখতে তো ফরির মতো, কিন্তু চরিত্রটা তো একেবারে ড্রেনের পানির মতো। ভিড়ের ভেতর থেকে গুঞ্জন আরও জোরালো হয়। নারীদের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে, আরে এইগুলো তো কায়দা কইরাই আসে, কোন কুলমান নাই, হুট কইরা আইসা গ্রামের ইজ্জত মারতে বসে। এইগুলোর তো ঝাঁটা দিয়ে বিদায় করা দরকার। চৈতি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার কানে এক একটা কথা তপ্ত সীসার মতো বিঁধছে। সে কাল রাতে লায়লা বেগমের বাড়ি থেকে পালিয়ে এসেছিল এই কলঙ্ক তকমা থেকে বাঁচতে। অথচ আজ এক অজানা গ্রামে এক অচেনা মানুষের পাশে বসে তাকে একই বিষাক্ত অপবাদ সইতে হচ্ছে। তুরাগ একটা লম্বা টান দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ে। সে চৈতির দিকে একবারও তাকালো না, কিন্তু হুজুরদের দিকে তাকিয়ে খুব নিচু গলায় শুধায়, শ্বাস হইছে না আরও কিছুক্ষণ বিষ উগড়াইবেন আপনারা? মাঝখান থেকে হুজুর টাইপ এক মুরব্বী দাঁতে দাঁত চেপে বলেন, তোর কোনো কথা আমরা বিশ্বাস করুম না তুরাগ। এই মায়ারে অহনি বিয়া করতে হইব, নইলে তোগো দুইটার কপালে খারাপই আছে। তুরাগ নিভে যাওয়া বিড়িটা পায়ের নিচে পিষে ধীরে ধীরে মাথা তোলে। তার শান্ত চাহনি এবার চৈতির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের উপর স্থির হয়। খুব স্বাভাবিক গলায় সে মাতব্বরের দিকে তাকিয়ে বলল, আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই, তবে এরেজি গান এ কি কয়? মাতব্বর চৈতির দিকে ফিরে গর্জে উঠলেন, কিরে মাইয়া, কবুল কইবি না জুতার বাড়ি খাইবি? চৈতি আর্তনাদ করে ওঠে,
না, আমি বিয়ে করব না। আমি কোনো অন্যায় করি নাই। আমি কেন বিয়ে করব? ভিড়ের ভেতর থেকে শোরগোল উঠল। করিম চাচা চিৎকার করে জানান, সিনালগিরি করার সময় মনে আসিল না? অহন সাধু সাজতাছ? তোর বাপ মায়ের নাম্বার দে, তাগো ডাক্কা আনি। চৈতির দু চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে ধরা গলায় কোনো মতে জানায়, আমার বাবা নেই, আর মা কইয়াছে আমি জানি না। ব্যাস, এই কথাটাই আগুনে ঘি ঢালল। তৌফিক কুৎসিত এক হাসি দিয়ে ভিড়ের দিকে তাকিয়ে বলল, দেখছেন কারবার? বাপ নাই, মায়ের হদিস নাই, সেই মাইয়া যে আস্ত একটা নষ্ট, সেইটা আর বুঝার বাকি আছে। ভাগল বা মাইয়া এই গ্রামে আইসা ফষ্টি নষ্টি করতাছে। চৈতি এবার পাগলের মতো চিৎকার করে ওঠে, চুপ করেন আপনারা। আমি নষ্ট নই, আমি কিচ্ছু করি নাই। আপনারা মিথ্যা অপবাদ দিচ্ছেন। তার চিৎকারের তীব্রতায় তোরা কান চেপে ধরে। বিরক্তির এক শেষ সীমানায় পৌঁছে সে নিচু স্বরে গজগজ করতে করতে শোধায়, আরে থামেন তো, গলার রক ছিঁড়া যাইব, একটু আস্তে কন যায় না? চৈতি আগুনের মতো দৃষ্টিতে তুরাগের দিকে তাকায়। যে লোকটা তাকে বাঁচানোর কথা, সে কিনা এখন রসিকতা করছে। চৈতির অগ্নিচক্ষু দেখে তুরাগ এবার একটু সোজা হয়ে দাঁড়ায়। মাতব্বরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, বেচারিরে আর ফাঁসায়েন না কাকা। কিন্তু মাতব্বর লাঠিটা সজোরে মাটিতে ঠুকে চূড়ান্ত রায় দিলেন, সোজা কথা হয় বিয়ে করবি, নাইলে তোরে আর এই কুলাঙ্গার মাইয়ারে জুতো পিটা কইরা উল্টা গাধার পিঠে চড়াইয়া গ্রাম ছাড়া করমু। গ্রামের শত শত মানুষের উৎসুক চাহনি আর ঘৃণা মিশ্রিত ফিসফিসানির মাঝে চৈতি অনুভব করল তার পায়ের তলার মাটিটুকু আর অবশিষ্ট নেই। পালানোর সব পথ বন্ধ। আজন্মের লালিত আত্মসম্মানটুকু এখন কেবল এক টুকরো কাগজের ওপর ঝুলে আছে। চৈতি ধীরে ধীরে মাথা তোলে। তার দুই চোখ নোনা জলে ভিজে একাকার। সে একবার তুরাগের দিকে তাকায়। অগোছালো চুল, নির্বিকার ভঙ্গি, আর ঠোঁটের কোণে লেগে থাকা অবজ্ঞার হাসি। এই মানুষটার সাথে কি তার জীবনের পরবর্তী অধ্যায় লেখা ছিল? হঠাৎ অদ্ভুত এক শান্ত কণ্ঠে চৈতি মাতব্বরের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি রাজি। মুহূর্তেই পুরো উঠোন নিস্তব্ধ হয়ে যায়। সবাই চুপ হয়ে গেল, কারণ তারা হয়তো চেয়েছিল আরও কিছুটা তামাশা দেখতে। মাতব্বর বিড়বিড় করে বললেন, নাম কি তোমার? চৈতি ধীর স্থির কণ্ঠে জবাব দেয়, চৈতি সিদ্দিকী। বাবার নামটা উচ্চারণ করতেই চৈতির বুকটা একবার কেঁপে ওঠে। আজ যদি বাবা বেঁচে থাকতেন, তবে কি তাকে এভাবে এক কাপড়ে এক অচেনা লোকের সামনে দাঁড়িয়ে এই প্রহসনের শিকার হতে হতো? তার ভাবনার মাঝে কাজী সাহেব তুরাগের দিকে ফিরে মোহরানার প্রশ্নটা তুললেন। তুরাগ তখন আরেকটি সিগারেট ধরিয়েছে। ধোঁয়াটা অবলীলায় আকাশের দিকে ছেড়ে সে নির্লিপ্ত গলায় জানায়, আমার কাছে দেওয়ার মতো সিগারেট আর এই পোড়া মন্ডা ছাড়া কিছু নাই। কাজী সাহেব বিরক্ত হয়ে বলেন, আরে মিয়া, মোহরানা তো দিতেই হয়, নিয়ম আছে না? তুরাগ যেন আকাশ থেকে পড়ল। সে অবজ্ঞার স্বরে জিজ্ঞেস করল, কত? তোমার যা সামর্থ্য তুমি তাই দাও। কাজী সাহেব কলম উঁচিয়ে উত্তরের অপেক্ষায় রইলেন। তুরাগ পকেট থেকে একটা দুমড়ানো মোজরানো 500 টাকার নোট বের করে সামনে ছুড়ে দেয়। কর্কশ গলায় বলল, এর বেশি মোহরানা দেওয়ার মতো বিলাসিতা আমার নাই। কাজী সাহেব টাকার অঙ্কটা দেখে কিছুটা আমতা আমতা করে মাতব্বরের দিকে তাকালেন। হয়তো মোহরানাটা বড্ড কম হয়ে যাচ্ছে বলে তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু মাতব্বর হাত নেড়ে তাকে থামিয়ে দিলেন। তার দরকার এই কলঙ্ক থেকে গ্রামকে মুক্ত করা। টাকার অঙ্ক নিয়ে মাথা ঘামানোর সময় নেই তার। বিয়ের আনুষ্ঠানিকতা করা হলো। কাজী সাহেব যখন চৈতিকে লক্ষ্য করে কবুল বলতে বললেন, সময় যেন থমকে যায়। চৈতি একবার আকাশের দিকে তাকায়, একবার তুরাগের উদাসীন মুখের দিকে। দীর্ঘ একটা নীরবতার পর নিজের সমস্ত কষ্ট চেপে ধরে সে অতি কষ্টে অস্ফুট স্বরে জানায়, কবুল। এবার তুরাগের পালা। কাজী সাহেব প্রশ্ন করতেই তুরাগ সিগারেটে এক লম্বা টান দেয়। ধোঁয়াটা ছাড়ার সাথে সাথে সে অবলীলায় একবার কবুল বলল। কাজী সাহেব 3 বার বলার নিয়ম মনে করিয়ে দিতেই
সে তার ছেলের সাথে পরপর আরও দুবার বলে 3 তুড়ি বাজিয়ে বিয়েটা সম্পন্ন করলো। ভিড়ের ভেতর থেকে মানুষেরা এবার একে একে সরতে শুরু করে। সবার চোখে মুখে এক বিজয়ের হাসি, যেন তারা বড় কোনো পুণ্য করে ফেলেছে। কিন্তু জরাজীর্ণ উঠোনে দাঁড়িয়ে থাকা 2 প্রাণ জানলই না ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাস তাদের জীবনকে কোন অনিশ্চিত গন্তব্যে নিয়ে গেল। সূর্যটা মাথার উপর চড়চড় করে তেতে উঠেছে। সকাল গড়িয়ে এখন ভর দুপুর। চারপাশের তপ্ত বাতাস হাহাকার করছে। গ্রামের উৎসুক মানুষগুলো তাদের বিচারের তামাশা শেষ করে যার যার ঘরে ফিরে গেছে অনেক আগেই। ওই জরাজীর্ণ উঠোনে এখন শুধু চৈতি একা, পাথরের মূর্তির মতো এক জায়গায় বসে আছে। তুরাগ কোথায় গেছে সে জানে না। কাজে বিদায় হওয়ার পরপরই সে ভিড়ের সঙ্গে মিশে গিয়ে বাড়ি ছেড়েছে। প্রায় ঘন্টা 3 পার হলেও তার কোনো হদিশ নেই। চৈতি সময় বা তুরাগ কারোর কোনো হিসেব রাখার প্রয়োজন বোধ করে না। রাখবেই বা কেন? যার নিজের জীবনের হিসেবই আজ ওলটপালট, তার কাছে সময়ের কাটা এখন অর্থহীন। চৈতি একবার তার ছোট ব্যাগটার দিকে তাকায়। মনটা চায় এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু যাবে কই? সবই তো একই মুদ্রার এপিট আর ওপিট। হঠাৎ তৃষ্ণায় তার বুকটা ফেটে যায়। কাল রাত থেকে পেটে এক দানা অন্ন পড়েনি। সে অতি কষ্টে উঠে দাঁড়ায়। তার পা দুটো অবশ হয়ে আসে। টলমল পায় সে ভাঙা রান্নাঘরটার দিকে এগোয়। মাটির কলসিতে একটু জল কি পাওয়া যাবে না? রান্নাঘরের ভেতরটা অন্ধকার। চাদর দিয়ে ঘেরা পলিথিনের চালের নিচে ভ্যাপসা গরম। এক কোণে একটা মাটির কলসি পড়ে আছে, কিন্তু উল্টে দেখা যায় তাতে 1 ফোঁটাও জল নেই। এক টুকরো শুকনো রুটি বা ভাতের মার কিছুই নেই সেখানে। ঘরটা খাকা করছে। চৈতির মনে হয় এই বাড়িতে আসলে কোনো মানুষের থাকার জায়গাই নয়, এটি একটি জীবন্ত কবরস্থান। সে আবার বাইরে এসে দাওয়ায় বসে পড়ে। দূর থেকে কোনো এক ঘুঘুর ডাক ভেসে আসে। রোদের তাপে বিলের সব কিছু চিকচিক করছে। চৈতি উদাসীন চোখে বিলের দিকেই তাকিয়ে থাকে। তুরাগ কি আর ফিরবে, নাকি সেও তাকে এই নরককুণ্ডে একা ফেলে দিয়ে পালিয়ে গেছে? মিনিট 15 পর গেটের কাছে কার যেন পায়ের শব্দ শোনা যায়। চৈতি উৎসুক নয়, বরং একরাশ অনীহা নিয়ে সেদিকে তাকায়। তুরাগ আসছে। তার কাঁধে একটা ঝোলা ব্যাগ আর অন্য হাতে ধরা আধপোড়া সিগারেট। রোদে পুড়ে তার তামাটে মুখটা আরও কালো দেখাচ্ছে। সাদা লুঙ্গির সাথে সাদা শার্ট, বড়ই অদ্ভুত দেখতে লোকটা। তুরাগ উঠোনে এসে দাঁড়ায়। চৈতিকে এভাবে থম মেরে বসে থাকতে দেখে সে কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়েই শুধায়, কি ব্যাপার, এমনে বসে আছেন ক্যারে? চৈতি আর সহ্য করতে পারে না। পেটে খিদের জ্বালা আর শরীরের উপর দিয়ে যাওয়া ধকল তাকে রণচণ্ডী করে রাখে। সে বেশ ঝাঁজ দেখেই উত্তর দেয়, ক্ষুধা লাগছে আমার। তুরাগ যেন আকাশ থেকে পড়ে। সে হাত উঁচিয়ে এমন এক ভঙ্গি করে যেন খুব বড় কোনো সমাধান তার পকেটেই আছে। তুরাগ অবলীলায় বলে, ও এই কথা, হেই ডাকে কইবেন না। কথাটা শেষ করে সে নিজের লুঙ্গির উপরে কোমরের ভাঁজ থেকে 1 প্যাকেট সিগারেট বের করে। তারপর খুব যত্ন করে প্যাকেটটা চৈতির কোলের ওপর ফেলে দিয়ে নির্বিকার মুখে জানান দেয়, নেন এটা খান। চৈতি কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। তার চোখের মনে স্থির, মুখটা বিস্ময় হা হইয়াছে। ক্ষুধার্ত মানুষকে কেউ সিগারেট খেতে দেয়? তুরাগ আবার ভ্রু কুঁচকে অবুজের মতো প্রশ্ন রাখে, আবার কি হইল, এমনি তাকাই আছেন কেন? চৈতির মাথার ভেতর এবার আগুন জ্বলে ওঠে। সে সমস্ত শক্তি দিয়ে সিগারেটের প্যাকেটটা তুরাগের দিকে ছুঁড়ে মারে। এর আগে ফেটে পড়ে সে চেঁচিয়ে বলে ওঠে, অসভ্য লোক একটা। তুরাগ একবার চোখ লাল করে চৈতির দিকে তাকায়। ওর চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নেয়। মাটির ধুলো থেকে অতি আদরে সিগারেটের প্যাকেটটা কুড়িয়ে নিয়ে ঝাড়তে ঝাড়তে তুরাগ মায়াবী সুরে বলে, হাসো বউ, বুকে আসো। এইসব পাগল ছাগল সেরি পাইন তোমার মূল্য বুঝবে না। তুরাগের মুখে ছাগল পাগল শুনে চৈতির পিত্তি জ্বলে। এই লোকটা কি নিজেকে বড় কেউ ভাবে? নিজেই তো একটা আস্ত পাগল, এখন আবার অন্যকে পাগল ছাগল বলছে। চৈতির আগে ফুঁসতে ফুঁসতে তুরাগের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। চৈতির এমন রুদ্রমূর্তি দেখে তুরাগ পাত্তা না দেওয়ার ভান করে এক বিশ্রে ভেঙচি কাটে।
তারপর কাঁধের ব্যাগ থেকে 2 প্যাকেট বিরিয়ানি বের করে 1 প্যাকেট চৈতির দিকে এগিয়ে দিয়ে খসখসে গলায় বলে, নেন, এইবার মুখ বন্ধ কইরা গিলুন। চৈতি এক মুহূর্ত দ্বিধা করে, কিন্তু পেটের ভেতর তখন খিদের চোটে বিশ্বযুদ্ধ। বিনা বাক্যে সে প্যাকেটটা ছোঁ মেরে নিয়ে নেয়। মনে মনে ভাবে ঝগড়া পরে করা যাবে, আগে যান বাঁচানো ফরজ। তুরাগ নিজেও নিজের প্যাকেটটা খুলে নিয়ে চৈতির পাশে দাওয়ায় বসে পড়ে। দুজনেই নিঃশব্দে খাওয়া শুরু করে। কিছুক্ষণ পর তুরাগ খাওয়া থামিয়ে এক নজর চৈতির দিকে তাকায়। খুব শান্ত গলায় হুট করে এক প্রশ্ন ছুড়ে দেয়, সংসার করবেন নাকি যাইবেন? চৈতি বিরিয়ানির গ্রাস মুখে তুলতে গিয়ে থেমে যায়। সে উত্তর কি দেবে এখন? এই খ্যাপাটে লোকটার সাথে ঘর করা কি আদৌ সম্ভব? আবার যদি যেতেই চায় তবে যাবে কোথায়? লায়লা বেগমের নরকে? চৈতিকে নিরুত্তর দেখে তুরাগ আবারও নির্বিকার ভঙ্গিতে বলে, চাইলে চইলা যাইতে পারেন, ঘর সংসার করার মতো মানুষ আমি না, আমার লগে থাইক্কা সুখ পাইবেন না। চৈতি খাবারের প্যাকেটটা পাশে রেখে ম্লান গলায় জানায়, আমার যাওয়ার কোনো জায়গা নেই। মামার বাড়িতে ছিলাম, কিন্তু মামির অত্যাচারে শেষ পর্যন্ত পালিয়ে এসেছি। তুরাগ চোখের ইশারায় তাকে আবার খাবার খেতে বলে, নিজেও বড় এক লোকমা মুখে পুরে নেয়। চিবোতে চিবোতে উদাসীনভাবে বলে, তাইলে থাহেন, বিয়া যখন হইয়াই গেছে, 2 এতিম মিল্লাই না হয় এই ভাঙ্গা ভিড়ায় সংসার করি। কথাটা বলে সে আবারও হাসি দেয়। চৈতি কোনো কথা না বলে খেতে থাকে। এই লোকটার সাথে কথা বলার কোনো রুচি নেই তার। যে ছেলে কথায় কথায় সিগারেট ফোঁকে, তাকে চৈতি 2 চোখের বিষ। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, কপালে জুটল এমন এক ছন্ন ছাড়া। সে যদি আগে জানতো কপালে এসব আছে, তবে হয়তো ওখানেই পচে মরত, তবু এই বিলে আসতো না। চৈতের ভাবনার মাঝেই তুরাগ আবার মুখ খোলে, আপনি কি শহরে বড় হয়েছেন? চৈতি ছোট্ট করে জবাব দেয়, উপজেলা শহরে। তুরাগ কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ নিচু স্বরে শুধায়, আমার নিশ্চয়ই আপনার পছন্দ হয় নাই? না হওয়াটাই স্বাভাবিক। আমার মতো এই কালা মানুরে আপনার মতো সুন্দরীর পছন্দ হওয়ার কথা না। কপাল ভালা আমার, আর কপাল ফেরা আপনি। তুরাগের কথা শুনে চৈতি মনে মনে কুটিলা হাসিতে ফেটে পড়ে। তার মনে হয় পছন্দ হওয়া তো দূরের কথা, এই লোকটাকে দেখতে হুবহু পিল্লাই সাইজের তেলা চুইটার মতো লাগছে। কিন্তু অতি কষ্টে সে নিজের জিভকে সংবরণ করে। বিরস মুখে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হায় আফসোস, আপনার মুখের উপর এত বড় সত্যি কথাটা আমি বলতে পারছি না। আমার কপাল সত্যিই পুরো কয়লা হয়ে গেছে। গ্রামের মেঠো পথ ধরে ধুলো উড়িয়ে কয়েকটা মোটর সাইকেল আর একটা সাদা গাড়ি এসে থামে ভুইয়া বাড়ির সামনে। গাড়ি থেকে নামে এক দীর্ঘদেহী পুরুষ, কিয়াম। রাজনীতিতে নাম লিখিয়েছে বলে তার অঙ্গে সবসময় শোভা পায় ধবধবে সাদা সুতি পাঞ্জাবি। বয়স এখন 32-এর কোঠায়, একদম টকবগে যুবক। পুরো দস্তুর এক সুপুরুষ বলতে যা বোঝায়, কিয়াম ঠিক তাই। এবারের উপজেলা নির্বাচনে সে চেয়ারম্যান পদপ্রার্থী। তাই প্রচার প্রচারণা আর জনসভার ভিড়ে নাওয়া খাওয়া ভুলে ছোটাছুটি করতে হয়। নিজের বাড়িতে ফেরার একদম সময় মেলে না। নিজের লোকদের সাথে কথা বলতে বলতে সে বাড়ির সদর দরজায় এসে দাঁড়ায়। ক্লান্ত হলেও তার চেহারায় অভিজাত্যের ছাপ অটুট। চুলে হাত বুলিয়ে সে সঙ্গীদের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, আজকের মতো যা, কাল সকাল সকাল এসে পড়িস। সবাইকে বিদায় দিয়ে কিয়াম ভেতরে ঢোকে। তার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু শারীরিক কষ্টের চেয়েও বড় এক হাহাকার তার বুকের বাম পাশে দলা পাকিয়ে আছে। 7টা দিন, 7টা দীর্ঘ বছর কেটে গেছে মায়াবী মুখটা না দেখে। মুখখানা এক পলক দেখতে পেলেই কিয়ামের সমস্ত ক্লান্তি ধুয়ে যাবে। মানুষটাকে এক পলক দেখার জন্য তার তৃষ্ণার্ত আত্মাটা ছটফট করছে। কিয়াম দ্রুত গতিতে এগিয়ে যায়। কলিং বেল টেপার আগেই দরজা খুলে যায়। সামনে দাঁড়িয়ে এক রমণী। টকটকে লাল শাড়ি, খোপায় গোজা কামিনী ফুলের গাজরা, চোখে টানা গাঢ় কালো কাজল, 2 হাত ভর্তি লাল কাচের চুড়ি। যে কোনো পুরুষ এই রূপে মুগ্ধ হতে বাধ্য, কিন্তু কিয়ামের চোখে মুখে ফুটে ওঠে চরম বিরক্তির ছায়া।
সে কুহুকে অবজ্ঞা করে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে নিলে কুহু বিষমাখা কণ্ঠে তাচ্ছিল্য করে বলে, জাল্লাগ্যা এত তারা, হ্যাঁ তো বেড়া লইয়া পালাইছে। মুহূর্তে কিয়ামের সারা শরীরে 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে যায়। তার সমস্ত পৃথিবীটা এক লহমায় দুলে ওঠে। বুকের বাম পাশে তীরের মতো এক তীব্র ব্যথা বিঁধে থাকে। সে পাথরের মতো জমে গিয়ে ধীর পায়ে পেছন ফেরে। তার চোখের মণি তখন আগুনের পিণ্ড। অগ্নিদৃষ্টির সামনে কুহু একবার ঢোক গিলে কুকড়ে যায়। কি আমার 1 সেকেন্ডও দাঁড়ায় না। টলমল পায়ে সিঁড়ি ভেঙে প্রায় দৌড়ে যায় দোতলার সেই বিশেষ কক্ষটার সামনে। সে কথা বিশ্বাস করে না, করার প্রশ্নই ওঠে না। কিয়াম কাপা হাতে বাইরের লক খুলে ভেতরে প্রবেশ করতেই দেখে ঘরটা খাখা করছে। নেই তার প্রাণের স্পন্দন, তার বেঁচে থাকার একমাত্র রসদ চৈতি নেই। বাতাসে সেই পরিচিত ঘ্রাণটা উধাও। কিয়ামের সারা শরীর বিষিয়ে আসে। দাঁড়িয়ে থাকা শক্তিটুকু হারিয়ে ফেলে সে। বিছানার ওপর সে আছড়ে পড়ে একখণ্ড লাশের মতো। চোখ দুটো বুজে ফেলে। এই শূন্য ঘরটা আর দেখার ক্ষমতা তার নেই। তার মনে হয় সে বাড়িতে ফেরেনি, ফিরেছে এক শ্মশানে। কুহু তখনও পিছু ছাড়েনি। সে ঠোঁট কামড়ে ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দেয়। এরপর আলতো করে কাঁধ থেকে শাড়ির আঁচলটা নিচে নামিয়ে সে বিছানার দিকে এগিয়ে যায়। কিয়ামের নির্জীব পাথরের দেহের ওপর নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে সে ঝুঁকে শুয়ে পড়ে। কিয়ামের তপ্ত নিঃশ্বাসে নিজের নিঃশ্বাস মিশিয়ে ফিসফিস করে শুধায়, আপনার এই অশান্ত মনে শান্তি দেওয়ার লাইগা তো আমি আসি। কুহুর ফিসফিসানি কিয়ামের কান পর্যন্ত পৌঁছতেই তার ভেতরের সুপ্ত আগ্নেয়গিরিটা সজোরে ফেটে পড়ে। মুহূর্তের মধ্যে কিয়ামের শক্তপোক্ত হাতটা কুহুর ফর্সা গলার ওপর চেপে বসে। আকস্মিক এই আক্রমণে কুহু কিছু বুঝে ওঠার সুযোগই পায় না। কিয়ামের আঙ্গুলগুলো লোহার সারাশির মতো বসে যাচ্ছে তার গলায়। কুহুর দম বন্ধ হয়ে আসে। ফর্সা মুখটা মুহূর্তেই নীলচে হয়ে যায়, আর চোখের মণিগুলো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চায়। কিয়াম দাঁতের দাঁত চেপে হিংস্র হয়ে কুহুকে সজোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দেয়। কুহু ছিটকে মেঝেতে পড়তেই কিয়াম টলমল পায়ে উঠে দাঁড়ায়। এক পলক কুহুর আলুথালু অবস্থার দিকে তাকিয়ে সে ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু কুহু উন্মত্তের মতো মেঝে থেকে উঠে দৌড়ে গিয়ে কিয়ামের পেছন থেকে জাপটে ধরে। কিয়ামের পিঠে মুখ ঘষতে ঘষতে নির্লজ্জের মতো বলে ওঠে, আমারে ফেলাইয়া দিয়া কই যান? আমার কাছে আসেন কিয়াম, আমি কথা দিচ্ছি হই চৈতির চাইতেও বেশি সুখ আমি আপনারে দিমু। কথাটা শেষ করার সুযোগ পায় না কুহু। কিয়াম এবার আগের চেয়েও দ্বিগুণ শক্তিতে কুহুকে ছাড়িয়ে নিয়ে সজোরে ধাক্কা মারে। ছাড় মাগি, তোর মতো নর্দমার কীটের ছোঁয়া আমি সহ্য করতে পারি না।